আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির, আমি রিদওয়ানা বিনতে জলিল। সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ এলাকা। পুলিশের বাধা উপেক্ষা করে আন্দোলনকারী শিক্ষার্থীরা শাহবাগের মোড়ে অবরোধ করে। অন্যদিকে কুমিল্লায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। দেশ জুড়ে চলছে কোটা সংস্কার আন্দোলন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। বিকেল ৫টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগের দিকে অগ্রসর হয়। এ সময় শাহবাগ এলাকায় আগে থেকেই অবস্থান নিয়েছিলেন বিপুল সংখ্যক পুলিশ সদস্য। পুলিশের ব্যারিকেড ভেঙে সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এর আগে একই দাবিতে বিকেল 3:15টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমাবেশ করতে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। এই সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ অন্তত 10 রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ার সেল ছোড়ে। এতে অন্তত 7 জন আহত হন। অন্যদিকে চট্টগ্রামের টাইগার পাস মোড়েও পুলিশের সাথে কোটা সংস্কার শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এই সময় শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করার অভিযোগ ওঠে। এছাড়া পুলিশের বাধা উপেক্ষা করে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গেল কয়েকদিন রাজধানীসহ বিভিন্ন শহরে সড়ক আটকে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। তাদের অবরোধে চরম ভোগান্তি পোহাচ্ছে মানুষ। বিপুল দেবরাই, আরটিভি, ঢাকা। দর্শক, কোটা আন্দোলন চলছে, আমরা তেমনটি দেখছিলাম সারা দেশে। এই মুহূর্তে শাহবাগ, রাজধানীর শাহবাগ থেকে সরাসরি যোগ দিচ্ছেন রফিকুল ইসলাম, সেই সাথে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিবেন সাইফুল মাহমুদ। আমরা শুরুতেই চলে যাব রফিকুলের কাছে। রফিকুল, কি অবস্থা আমরা একটু জানতে চাই। আসলে শাহবাগের অবস্থা এখন বলতে গেলে একেবারেই শিক্ষার্থীদের দখলে। আমরা যেটি দেখেছি যে ঠিক বিকেল 4:30টায় রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ের দিকে রওনা করেন এবং সেই সাথে কিন্তু পূর্ব থেকেই শাহবাগ মোড়ে পুলিশের একটি অবস্থান ছিল। বিপুল সংখ্যক পুলিশ সেখানে ছিল, সাথে একটি সাজোয়া গানও এখানে ছিল। আমরা যেটি দেখেছি যে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখন শাহবাগ মোড়ের দিকে আসে তখন শিক্ষার্থীদের আসলে ঢলের কারণে পুলিশি বাধা ভেঙে কিন্তু শাহবাগ মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা যেটি বলছেন সেটি হচ্ছে কোটা পদ্ধতি একেবারে বাতিল নয়। তারা আসলে এই কোটা পদ্ধতির সংস্কার চান এবং সেটির একটি স্থায়ী সমাধান চান। 2018 সালে যে আন্দোলন তারা করেছিলেন সেটি হচ্ছে প্রথম কোটা বাতিলের দাবিতে আন্দোলন করেছিলেন। সে সময় আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরির ক্ষেত্রে কোটা একেবারে বাতিল করা হয়। এখন আন্দোলনরত শিক্ষার্থীরা যেটি বলছেন যে কোটা একেবারে বাতিল নয়, প্রথম দ্বিতীয় শ্রেণী নয়, যতগুলো শ্রেণী রয়েছে প্রথম থেকে 20 গ্রেড অর্থাৎ সকল ক্ষেত্রে সরকারি চাকরির ক্ষেত্রে তারা একটি কোটার একটি সংস্কার চান। এবং আমরা যেটা জানি যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে 56% কোটা কিন্তু এখনো রয়েছে। তারা পুরোপুরি বাতিল চাচ্ছে না, তবে 5%, সব ক্ষেত্রে 5% একেবারেই যাদের দেওয়া প্রয়োজন তাদেরকে দেওয়ার তারা দাবি করছেন। আমরা দেখেছি যে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন, জাগরণী গান গাচ্ছেন, একেবারে রাস্তায় বসে পড়েছেন শাহবাগ মোড়ে। আর পুলিশের সঙ্গে কোনো সংঘর্ষ না হলেও পুলিশের সঙ্গে প্রথমে একটু বাধার সৃষ্টি হয়েছিল, তবে সেখানে হাতাহাতির কোনো ঘটনা ঘটেনি। পুলিশ আমরা দেখেছি কিছুক্ষণ পরে শাহবাগ মোড় থেকে সরে একটু দূরে অবস্থান করছে।
শিক্ষার্থীরা বলছেন যে তারা আদালতের উপরে আস্থা রাখছেন, কিন্তু আদালত যে 1 মাস পরে একটি স্থায়ী সমাধান দিবেন সে ব্যাপারে আসলে তারা নিশ্চিত না। তারা যেটি বলছেন যে সরকারের পক্ষ থেকে সংসদে গিয়ে একটি আইন পাশ করা হোক, আইন পাশের মাধ্যমে একটি সিদ্ধান্ত হোক, যে সিদ্ধান্তের মাধ্যমে আসলে তারা সন্তুষ্ট হতে পারবেন এবং একটি সিদ্ধান্তে তারা আসতে চাচ্ছেন। শাহবাগ মোড়ের আসলে এই অবস্থা। আমরা একটু চেষ্টা করব চট্টগ্রামে যুক্ত হওয়ার জন্য। চট্টগ্রামে রয়েছেন আমাদের সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, একটু জানাবেন চট্টগ্রামের শিক্ষার্থীদের আন্দোলনের কি অবস্থা? জি রফিকুল, আপনাকে ধন্যবাদ। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই আন্দোলন একসময় কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল। এই মুহূর্তে কিন্তু এই আন্দোলন কিন্তু চট্টগ্রাম শহরের চলে এসেছে। চট্টগ্রাম মূল শহরে কিন্তু ছাত্রছাত্রীরা অবস্থান করছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রছাত্রী আছে তারা কিন্তু বিকেল 3টে থেকে চট্টগ্রাম নগরীর 2 নম্বর গেট এলাকায় অবস্থান নিয়েছেন। এবং এই মুহূর্তে যদি বলে থাকি আসলে চট্টগ্রাম পুরোপুরি অকার্যকর হয়ে পড়েছে এবং অকার্যত চট্টগ্রামের সব ধরনের যান চলাচল কিন্তু এই মুহূর্তে বন্ধ এবং কোথাও কিন্তু কোনো ধরনের যান চলাচল করছে না। এবং এক কথা যদি বলে থাকি আসলে কিন্তু একেবারে চট্টগ্রাম অচল হয়ে পড়েছে, এই মুহূর্তে কিন্তু সম্পূর্ণ বন্ধ রয়েছে। আমরা কিন্তু একজনের সাথে কথা বলবো, আসলে যিনি কোটার জন্য আন্দোলন করছে, আমরা সেরকম একজনের সাথে কথা বলার একটু চেষ্টা করবো। আসলে যদি বলেন আসলে কেন কোটার জন্য আন্দোলন করছে? দেখেন, আজকে আপনারা সবাই জানেন আমাদের বাংলাদেশ সমতার দেশ, এখানে বৈষম্যের কিছুই নাই। আজকে বাংলাদেশের জনমানুষের রায় হচ্ছে আমাদের সমতা ফিরিয়ে আনতে হবে। আমরা সবসময় সমতার পক্ষে কাজ করব। বাংলাদেশের 71-এর মুক্তিযুদ্ধেও কখনো ছাত্ররা হারে নাই। আজকে 52-এর মুক্তিযুদ্ধ আপনারা দেখবেন, 52-এর ভাষা আন্দোলনে ছাত্ররা কখনো পিছপা হয় নাই। আজকে আমরা বুকে হাত রেখে বলতে চাই, যতক্ষণ পর্যন্ত না আমাদের পক্ষে রায় আসবে, যতক্ষণ পর্যন্ত আমরা নির্বাহী বিভাগের কাছ থেকে আমরা ঘোষণা পাবো আমাদের কোটা আমাদের দাবি অনুযায়ী বহাল করেছেন, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ কাঁপিয়ে যাবো ইনশাল্লাহ। এবং চট্টগ্রামের রাজপথ দেখেন, আজকে আমাদের পুরো চট্টগ্রাম ব্লক হয়ে আছে। ইনশাল্লাহ আমরা আমাদের দাবি আদায় হওয়া পর্যন্ত আমরা চট্টগ্রামকে ব্লক ঘোষণা করছি ইনশাল্লাহ। এখানে আজকে আমরা আজকে যতক্ষণ পর্যন্ত কতক্ষণ থাকবো আমরা জানি না, কিন্তু অন্তত রাত 8টা পর্যন্ত আমরা এখানে থাকবো ইনশাআল্লাহ। আপনারা শুনছিলেন আসলে একজন আন্দোলনকারীর বক্তব্য। তিনি যেটা জানালো আসলে তারা এখানে থাকবেন এবং চট্টগ্রামে এই মুহূর্তে কিন্তু সম্পূর্ণ কার্যত কিন্তু অচল হয়ে পড়েছে। এবং আমি এই মুহূর্তে চলে যাবো টিএসসিতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। সেখানে আমাদের আরেক সহকর্মী আছে বাদল। আপনি কি আমাকে শুনতে পারছেন? প্রত্যেকের মতবাদকে সম্মান জানাই। আমরা ছাত্রলীগের পক্ষ থেকে যৌক্তিক সমাধানের আহ্বান জানাই, কিন্তু আমরা চাই যে এই অচল অবস্থা, এই অবরোধ যেন শিক্ষার্থীরা তুলে ফেলে এবং সবাই যেন ক্লাসে ফিরে আসে। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের যে সংবিধান রয়েছে, গণতন্ত্র রয়েছে, সেটিকে আমাদের গণতান্ত্রিক সরকাররা যুগে যুগে সম্মান জানিয়েছে, বাংলাদেশ নাগরিকরা সম্মান জানিয়েছে এবং এটির প্রতি আমাদের সকলের সম্মান জানানোর দায়িত্ব। আপনাদের সকলকে ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছে বাংলাদেশ ছাত্রলীগের সবাইকে ধন্যবাদ। 2018 সালে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে পরিপত্র অবৈধ ঘোষণার রায়ের মূল অংশ প্রকাশ করেছেন হাইকোর্ট। রায়ে বলা হয়েছে সরকার চাইলে কোটা পরিবর্ধন করতে পারবেন। কোটা পূরণ না হলে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে পারবে। বৃহস্পতিবার বিচারপতি KM কামরুল কাদের এবং বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এই রায় প্রকাশ করেন। কোটা বিরোধী আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনের রূপ দিতে বিএনপি চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শিক্ষার্থীরা সীমা লঙ্ঘন করে যাচ্ছে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ভাঙচুর অগ্নিসংযোগ করলে পুলিশ বসে থাকবে না। রাস্তা অবরোধ অযৌক্তিক উল্লেখ করে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন জানান, শিক্ষার্থীরা আদালতে গেলে সুন্দর সমাধান হবে। বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরাইজি।
সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের ওপর আপিল বিভাগের 4 সপ্তাহের স্থিতাবস্থায় সন্তুষ্ট হননি শিক্ষার্থীরা। আদালতের সিদ্ধান্তকে সম্মান জানালেও আন্দোলন থেকে পিছু না হটে নির্বাহী বিভাগের কাছে কোটা সংস্কারের স্থায়ী সমাধানের দাবিতে রাজপথে তারা। এ অবস্থায় আলোচনার মাধ্যমে কোটা সংস্কার হওয়া উচিত মত দিয়ে কোটা বিরোধীদের আবারও আদালতে যাওয়ার পরামর্শ জনপ্রশাসন মন্ত্রীর। রাস্তায় আমরা ব্যারিকেড করি, আমরা ভোগান্তি সৃষ্টি করি, জনদুর্ভোগ সৃষ্টি করি, এটা করা একটা অনুচিত অযৌক্তিক একটি কাজ। মহামান্য প্রধান বিচারপতি আহ্বান জানিয়েছেন, এটাই হচ্ছে যৌক্তিক জায়গা, কারণ যেখান থেকে বিষয়টি হয়েছে সেখানে যেতে হবে এবং সেখানে গিয়ে যৌক্তিকভাবে সমস্ত বিষয়গুলো তুলে ধরলে আমার মনে হয় যে সমস্যার সমাধান এটা খুব সহজে হয়ে যাবে। সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোটা সংস্কার আন্দোলনের কারণে জানমাল অনিশ্চয়তায় পড়লে পুলিশ বসে থাকবে না। এদের ডিমান্ড যেটা আছে আমরা শুনবো, কিন্তু শোনারও একটা লিমিট বোধহয় থাকে। তারা বোধহয় এগুলি ক্রস করে যাচ্ছে। অগ্নিসংযোগ করতে যায়, যখন ধ্বংস করতে যায় তখন জানমালের নিশ্চয়তার অভাব হয়ে যায়, যখন অনৈতিকভাবে কোনো সিচুয়েশন তৈরি হয়, সেইগুলি করতে হলে পুলিশ বসে থাকবে। অনেকেই তাদেরকে ব্যবহার করার জন্য এখন কাজ শুরু করে দিয়েছে, দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন, মীমাংসার পথে চলে গিয়েছে। তারা তাদের এই যে স্ট্রাইক সেগুলো উইথড্র করে তাদের ফিরে যাবেন। ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী বলেন, বিএনপি সহ কিছু দল শিক্ষার্থীদের রাজনৈতিক ফাঁদে ফেলে নতুন আন্দোলনের পায়তারা করছে। কিন্তু এই শক্তি ও আবেগকে পুঁজি করে কোনো মহল যদি দেশে অরাজক পরিস্থিতি, অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তাহলে সরকারকে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আদালতের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানানোর পরও শিক্ষার্থীরা বাংলা ব্লকারের নামে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে বলেও অভিযোগ ওবায়দুল কাদেরের। নাজিব ফরায়েজি, RTV, ঢাকা। সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য দাবির আন্দোলন দমন করে আগামী প্রজন্মকে মেধাশূন্য করতে চায় সরকার, এমন মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কোটা সংস্কার সরকার চায় কিনা এটাই প্রশ্ন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সমমনা দলগুলোর সাথে বৈঠক শেষে তিনি বলেন, ক্ষমতায় থেকে সহযোগীদের খুশি করা ছাড়া অন্য কিছুই ভাবে না সরকার। একটা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং যেটা ব্যতীত কোনো দেশ সামনের দিকে এগিয়ে যেতে পারে না, এইরকম একটা অবৈধ দখলদার সরকার সেটা চায় কিনা, সেটা হচ্ছে প্রশ্ন। তারা সেটা চায় কিনা। তারা যদি চাইতো তাহলে এই খেলাধুলা করার তো কোনো দরকার ছিল না। একবার দেয়, একবার দেয় না, একবার কোর্টের কথা বলে, একবার তারা নিজেরা বলে, তারপর গোলাগুলি করছে, এখন আহত করছে কাদেরকে? আগামী প্রজন্মের নাগরিকদেরকে। রাস্তা বন্ধ করে কোটা বিরোধী আন্দোলন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। জনগণের চলাচল নির্বিঘ্ন রাখতে আজ পুলিশ কঠোর অবস্থানে যাবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ডক্টর খ মহিদুদ্দিন। দুপুরে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে সমসাময়িক গুরুত্বপূর্ণ ইস্যু ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। হাইকোর্টের রায়ের পর আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই বলেও মনে করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার। সম্মানিত মহানগরবাসীর নিরাপত্তা এবং কনস্টিটিউশনের 36 অনুযায়ী ফ্রিডম অফ মুভমেন্ট সেটি এনশিওর করতে আমরা বাধ্য। কাজে আমরা আশা করি যে আমাদের এই যে আবেদন, আমাদের দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশনা এবং যেটি স্টুডেন্টদের পক্ষে আছে বলেই আমি মনে করি, যারা এই আন্দোলন করছে তাদের পক্ষে আছেই এই মুহূর্তে। কাজেই যেহেতু কোনো যৌক্তিকতা নাই, তাদেরকে অনুরোধ করছি যে তারা যেন এ ধরনের আর কোনো কর্মসূচি কন্টিনিউ না করে এবং সেক্ষেত্রে তাদের প্রতি আমাদের সকল প্রকারের আমাদের সহযোগিতা, তাদের প্রতি যে স্টুডেন্টদের প্রতি যে আমাদের ভালোবাসা সেটি অব্যাহত থাকবে।
শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আছেন সহকর্মী AR বাদল, সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সঙ্গে। বাদল, আদালতের আদেশ, সেই সাথে শাহবাগে কোটা বিরোধীদের সাথে পুলিশের ধস্তাধস্তির ঘটনা, ছাত্রলীগ এটি কিভাবে দেখছে, সব বিষয়ে মিলিয়ে জানাবেন আমাদের। আসলে এটিকে ষড়যন্ত্র হিসেবেই তারা দেখছেন। তারা বলছেন যে শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগিয়ে একটি চক্র পরিস্থিতি অস্থিতিশীল করতে চায়, তারা বলছেন। এই মুহূর্তে ছাত্রলীগের এখানে সভাপতি বক্তব্য রাখছেন, আমরা সরাসরি তার কিছু কথা শোনাতে চাই আপনাদের। তারা বলছে কোটা না মেধা দুটোর মধ্যে একটা, আবার কথা বলার সময় বলছে তারা সংস্কার চায়। এই যে কথাবার্তাগুলো তারা বলছে, এটি কি যুক্তিসঙ্গত কথা? এর কোনটি যুক্তিসঙ্গত কথা নয়। বাংলাদেশ ছাত্রলীগ সঠিক অবস্থান গ্রহণ করেছে। আমরা চাই আমাদের ছেলেমেয়েরা ক্লাস করবে, পরীক্ষা করবে, লাইব্রেরিতে লেখাপড়া করবে। আমাদের উপর যে নির্দেশনা রয়েছে স্মার্ট সিটিজেন হবে, সে কাজে আমরা ব্যতিব্যস্ত থাকবো। আমরা একাডেমিক এনভায়রনমেন্ট তৈরি করব, ভালো পরিবেশ রাখবো এবং একই সঙ্গে শিক্ষার্থীদের যৌক্তিক ন্যায়সঙ্গত দাবি দেওয়া আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে যথাযথভাবে উপস্থাপন করব। এটি কি যথাযথ উপায়? আদালত বলছে এই মুহূর্তে কোটা নেই, আর তারা এখানে ব্লকেট করছে। তারা কি কোটা সমস্যার নিরসন করতে চায়? রেদওয়ানা শুনছিলেন যে বিশেষ করে অবরোধ কর্মসূচি না দিয়ে মানুষের জনভোগান্তি না বাড়িয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ করছে ছাত্রদের পক্ষ থেকে, বলছে যে তারাই আসলে তাদের দাবি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিবে। তো এই ছিল ছাত্রলীগের কর্মসূচির সর্বশেষ খবর। রেদওয়ানা। বাদল, ধন্যবাদ আপনাকে। টেনে হিচড়ে কোটা বিরোধী আন্দোলন দীর্ঘায়িত না করে শিক্ষার্থীদের ফেরার আহ্বান জানিয়েছে ছাত্রলীগ। অন্যদিকে কোটার বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তি হওয়া প্রয়োজন জানিয়ে চলমান আন্দোলনে নিজেদের পূর্ণ সমর্থনের কথা জানিয়েছে ছাত্রদল। সংবাদ সম্মেলনে এসব কথা জানায় সংগঠন দুটি। রিপোর্ট করছেন জাহিদ রহমান। কোটা সংস্কারের দাবিতে বেশ কয়েকদিন ধরে সারা বাংলাদেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। প্রথম থেকে নিশ্চুপ থাকলেও এবার নিজেদের অবস্থান জানান দিল ছাত্র সংগঠনগুলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে আদালতের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে জনদুর্ভোগ সৃষ্টি না করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে ছাত্রলীগ। আদালতের এই আদেশ নিয়ে মন্তব্য করাটি সমীচীন নয়, সেটি কোনো কোনো ক্ষেত্রে আদালতের অবমাননারও শামিল হতে পারে বলে আমরা মনে করি। যেখানে বিকল্প রয়েছে, আইনগত সুযোগ রয়েছে এবং ইতিমধ্যেই তাৎক্ষণিক সাময়িক সমাধান এসেছে, এই মুহূর্তে যেখানে কোনো সমাধান নেই সেখানে এটিকে প্রলম্বিত করা সঠিক সিদ্ধান্ত নয় বলে আমরা মনে করি। অন্যদিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় সংবাদ সম্মেলনে কোটা বিরোধী আন্দোলন দমাতে ঢাকা কলেজের ছাত্রদল নেতা আতিকুর রহমান রাসেলকে গুম করা হয়েছে বলে অভিযোগ করে ছাত্রদল। বাংলাদেশ ছাত্রদল একমাত্র ছাত্র সংগঠন, আমরা চ্যালেঞ্জ করে বলছি, এই শত গুম খুনের পরও রাজপথে রয়েছে। আমরা বিশ্বাস করি যে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা যে কোটা সংস্কারের বিষয়ে যে আন্দোলন করছে সেটির বিষয়ে একটু চূড়ান্ত নিষ্পত্তি হওয়া উচিত। ছাত্রলীগ ও ছাত্রদল কোটার যৌক্তিক সংস্কার ও সামঞ্জস্যপূর্ণ সমাধানের পক্ষে। সাধারণ শিক্ষার্থীরা। জাহিদ রহমান, RTV, ঢাকা। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে টানা 11 দিন ধরে কর্মবিরতি পালন সহ নানা কর্মসূচি পালন করেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। ফলে স্থবির হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, বুয়েট সহ দেশের 40টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রত্যয় বাতিল সহ 3 দাবিতে ক্লাস, পরীক্ষা সহ প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। আর কর্মকর্তা, কর্মচারীরা কেবল প্রত্যয় পেনশন স্কিম বাতিলের দাবিতে আন্দোলনে যুক্ত হয়েছে। টানা আন্দোলনের মুখেও সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সাড়া মেলেনি বলে জানিয়েছেন শিক্ষক নেতারা। উল্টো এটি বাস্তবায়নে কঠোর অবস্থানে সরকার। প্রত্যয়ের বিরুদ্ধে শিক্ষকদের আপত্তির পাল্টা যুক্তি দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। কেন আপনাদের ডাকছেন না? আমাদের ডাকার দরকার নাই, আমাদের পাওনা ফিরিয়ে দিন, আমাদের পাওনা গ্র্যাচুইটি দিন, পাওনা বোনাস দিন, পাওনা ফ্যাসিলিটিস গুলো দিন। সেটাই তো সম্পর্ক সেইখানেই। সুতরাং সেই জায়গাটিতে আর তিক্ততা তৈরি করবেন না। আমরা আমাদের আত্মমর্যাদার জন্য আমরা আজকে লড়াই করছি। তো সুতরাং আমরা ঐক্যবদ্ধ আছি, সবগুলো বিশ্ববিদ্যালয় আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব।
কর্মকর্তাদের সহায়তায় সরকারি কর্ম কমিশন পিএসসির প্রশ্ন পেতেন গাড়ি চালক আবেদ আলী। চাকরি হারানোর পরও নিয়মিত প্রশ্ন আসতো তার হাতে। এরপর বাবা ছেলে মিলে মোটা অঙ্কের বিনিময়ে তা তুলে দিতেন আগ্রহীদের কাছে। সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান বলেন, অফিসের মধ্যেই বড় সিন্ডিকেট আছে যা ভাঙতে হবে। প্রশ্ন ফাঁসের ঘটনায় কর্তা ব্যক্তিদেরও বিচারের আওতায় আনার দাবি টিআইবির। সাদিয়া কানিজের রিপোর্ট। আবেদ আলী সব কাজেই যেন তার অনিয়ম। 1997 সালে ভুয়া ঠিকানা ব্যবহার করে পিএসসিতে গাড়ি চালকের চাকরি নেন। 5 বছরের মধ্যেই জড়িয়ে পড়েন প্রশ্ন ফাঁস চক্রে। প্রশ্ন ফাঁসের প্রমাণ পেয়ে 2014 সালে তাকে চাকরিচ্যুত করা হয়। তারপরও পিএসসির ভেতরে থাকা সিন্ডিকেটের মাধ্যমে প্রশ্ন ফাঁস করে যাচ্ছিলেন তিনি। উপপরিচালক জাহাঙ্গীর আলম ও আবু জাফরের সহায়তায় আরও 2 সহকারী পরিচালকের হাত ঘুরে প্রশ্ন যেত আবেদ আলীর কাছে। এসব তথ্য এখন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। এই চক্রে যুক্ত হন আবেদ আলীর পুত্র সৈয়দ সোহানুর রহমান সিয়ামও। ফাঁস হওয়া প্রশ্ন বিক্রির দায়িত্ব ছিল তার। গেল 5 জুলাই রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নও এই চক্রটি ফাঁস করে। জড়িত 17 জনকে সিআইডি গ্রেপ্তারের পর বেরিয়ে আসে থলের বেড়াল। তারপরও পিএসসির চেয়ারম্যানের দাবি, যে পদ্ধতিতে প্রশ্নপত্র পাঠানো হয় তাতে ফাঁস করার সুযোগ খুব কম। বোর্ডের প্রশ্ন অনুরূপ প্রশ্ন করে একটা চক্র এটাকে বোর্ডের প্রশ্ন বলে বিক্রি করে দিয়ে টাকা কামাচ্ছে। সেটাও বিবেচনা আনতে হবে যে এখানে সেরকম কিছু হয়েছে কিনা। যদি সেটা হয় তাহলে সরকারের এজেন্সি আছে, যদি এখানে কোনো জড়িত থাকে আমরা দেখবো, অন্যরা জড়িত থাকলে সরকার দেখবে, কিন্তু প্রতিষ্ঠান সবার উপরে। প্রশ্ন ফাঁস ঠেকাতে কর্মকর্তা কর্মচারীদের অশুভ যোগসাজশ ভাঙার পরামর্শ সাবেক সচিব নজরুল ইসলাম খানের। প্রশ্ন ফাঁসের ঘটনাটা ঘটেছে, এইটা ঠেকানোর জন্য প্রশ্নপত্র প্রণয়নের পরে যেভাবে প্যাকিং করা হয়, আটকানো হয়, এখানে যারা মেম্বার আছে তাদের নিজে হাতে করতে হবে। অফিসগুলোতে যারা নিজস্ব কর্মকর্তা বা কর্মচারী থাকেন তাদের একটা ডমিনেন্স আছে, তাদের একটা নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্ককে ভাঙতে হবে। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান মনে করেন, কেউই এর দায় এড়াতে পারেন না, সবাইকেই তদন্তের আওতায় আনা উচিত। তদন্তটা এমনভাবে করতে হবে যে কান টানলে যে মাথা আসে সেটা সঠিক মাথাগুলো যেন আসে সেটা নিশ্চিত করে তদন্ত সাপেক্ষে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, তাহলে এটাকে নিয়ন্ত্রণ করা যাবে। অন্যথায় এটা আমরা কিছুটা লোক দেখানো লম্ফচম্ফ দেখব, যারা চুনপটি তাদেরকে আটক করা হবে, কিছু হয়তো টানা হেঁচড়া করা হবে, বাস্তবে অপরাধের জায়গায় থেকে যাবে। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। বিসিএস সহ সরকারি কর্ম কমিশন পিএসসি 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে পল্টন থানায় করা মামলায় উপপরিচালক জাহাঙ্গীর আলম সহ 6 আসামির 10 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বৃহস্পতিবার মামলাটির তদন্ত কর্মকর্তা এই আবেদন করেন। অন্য আসামিরা হলেন পিএসসির সহকারী পরিচালক এসএম আলমগীর কবির, ডিডি আবু জাফর, প্রতিরক্ষা ও অর্থ বিভাগ এসিসিডিএফ এর অডিটর প্রিয়নাথ রায়, মিরপুরের পোশাক কারখানার ব্যবসায়ী নোমান সিদ্দিকী ও ব্যবসায়ী জাহিদুল ইসলাম। এদিকে রেলওয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকারি কর্ম কমিশন পিএসসির আরও 5 কর্মকর্তা কর্মচারীর নাম সামনে এসেছে। চলমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতার খরা কাটাতে প্রধানমন্ত্রীর এবারের চীন সফর বাংলাদেশের জন্য ইতিবাচক বলছেন কূটনৈতিক বিশ্লেষকরা। বলেন, সরকারের পূর্ব ঘোষিত উন্নয়ন এজেন্ডা নিয়ে চীনা প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক সফল হয়েছে। অর্থনীতির বাইরে রোহিঙ্গা সহ অন্যান্য ইস্যু খানিকটা চাপা পড়লেও নতুন করে এসব বিষয়ে আলোচনা ভালো বার্তা দিচ্ছে। মারুফ রেসার রিপোর্ট। পদ্মা সেতুর অবকাঠামো কিংবা রেল সংযোগ নির্মাণ, কর্ণফুলী টানেল, র্যাপিড ট্রানজিট প্রকল্প সহ গেল 1.5 দশকে বাংলাদেশের বেশ কিছু মেগা প্রকল্পে ঋণ প্রদানের পাশাপাশি বাস্তবায়নকারীর ভূমিকাতেও দেখা গেছে চীনকে। সেই হিসেবে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের একটি বড় জায়গা নিয়ে আছে অর্থনৈতিক সহযোগিতা। আমদানি রপ্তানির প্রশ্নে অসামঞ্জস্য দেখা গেলেও চীনের অর্থনৈতিক সহযোগিতায় অর্থের খরা কাটিয়ে এগিয়ে চলছে বাংলাদেশ। ভারত সফরের প্রায় 2 সপ্তাহ পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরকে দেশের অর্থনৈতিক লক্ষ্য পূরণে ইতিবাচক হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকেরা। এটা এর আগে কখনো ঘটে নাই। চীন আমাদেরকে বলছে তারা আমাদের যে এখন
আর্থিক সংকট চলছে সেখানে তারা সহযোগিতা করবে এবং তারা বিনা সুদে আমাদেরকে আর্থিক সহযোগিতা দিতে চিন্তা করছে এবং সেই ব্যাপারে আলাপ আলোচনা করতে তাদের একটি প্রতিনিধি দল শিগগিরই আসবে। এটা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন। আমরা যেহেতু একটা অর্থনৈতিক অবস্থা থেকে আরেকটা অর্থনৈতিক অবস্থা উন্নয়নের দিকে যাচ্ছি, সেক্ষেত্রে চীনের কাছ থেকে বিনিয়োগ বলেন, প্রযুক্তি বলেন, দক্ষতা বলেন, এগুলো আমরা পাওয়ার প্রত্যাশা করতেই পারি এবং আমার ধারণা এই ধরনের বড় ভিজিটে সেগুলো নিয়েই আলাপ আলোচনা হয়। চীনের সঙ্গে সমঝোতা সইয়ের বিষয়গুলোর বেশিরভাগ আগামীর উন্নয়নের ইঙ্গিত দেয়, যা এই মুহূর্তে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন তারা। আমাদের দুই দেশের মধ্যে যে রাজনৈতিক সম্পর্ক সেটাও কিন্তু উন্নয়নের একটি অংশ। সেটা যদি এক ধাপ বাড়ে তাহলে সেটা তো উন্নয়নই হলো। তাইলে একই কথা বিভিন্নভাবে বলা যায়। সুতরাং উন্নয়ন কিন্তু এই উন্নয়নের যে মাত্রা আমরা দেখছি সেটা সর্বব্যাপী। বাস্তব অর্থে কতটা পান বা পরিমাণ হিসাবের চাইতেও এই যে দুই সরকার প্রধানের মধ্যে আলাপ আলোচনা, বিশ্বাস, আস্থা, এটাও কিন্তু একটা উপাদান, এটাও কিন্তু একটা ভ্যালু আছে। বর্তমান বাস্তবতায় অর্থনীতির বাইরে রোহিঙ্গা সমস্যা সমাধানে চীনের ভূমিকা রাখাটা অনেকটা চ্যালেঞ্জিং, কারণ মিয়ানমারের চলমান অভ্যন্তরীণ দ্বন্দ্ব। এরপরেও চীনের সঙ্গে এ বিষয়ে আলাপ তোলা আর তাদের আশ্বাসে ভরসা রাখতে পারে বাংলাদেশ, মত কূটনৈতিক বিশ্লেষকদের। এই অবস্থায় আপনি ওখানে রিপেট্রিয়েশনের তো সুযোগটাই বা কোথায়? তবে যখনই সুযোগ হয় তখনই চীনারা আমাদেরকে সহযোগিতা করবে। এই আহ্বান মাননীয় প্রধানমন্ত্রীও করেছেন। আমার ধারণা চীনারাও সে ব্যাপারে সক্রিয় থাকবে। মারফ্রেজা, RTV, ঢাকা। কক্সবাজারের উখিয়ার মোছার খোলা রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র এবং গোলা বারুদ সহ 5 আরসা সদস্যকে গ্রেফতার করেছেন র্যাব। গ্রেফতার নেসার, রবি আলম, আবুল কালাম এবং আইয়ুব উখিয়ার ক্যাম্প 15 এর বাসিন্দা। এছাড়া উখিয়ার স্থানীয় বাসিন্দা আবুল হোসেনকেও গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব 15 এর অধিনায়ক HM সাজ্জাদ হোসেন জানিয়েছেন, মৌলভী ইব্রাহিম এবং আরাফাতের নেতৃত্বে 25 থেকে 30 জনের আরসার একটি গ্রুপ ক্যাম্প 15তে দীর্ঘদিন ধরে অবস্থান করছেন। আর স্থানীয় লোকজনকে অপহরণ করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা সহ নানা অপরাধে লিপ্ত তারা। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রাখার কথা জানান এম সাজ্জাদ হোসেন। ভারী বৃষ্টিতে কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ 2 জনের মৃত্যু হয়েছে। ভোরে শহরের শিকদারপাড়া ও পূর্ব পল্লান কাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কক্সবাজার শহরের শিকদারপাড়া এলাকার সাইফুলের ছেলে মোহাম্মদ হাসান ও পূর্ব পল্লান কাটা এলাকার মোহাম্মদ করিমের স্ত্রী জমিলা বেগম। পুলিশ জানায়, সকালে ঘুম থেকে উঠে নাস্তা খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল পরিবারের সবাই। এই সময় পাহাড়ের মাটি ধসে পড়লে তাতে চাপা পড়ে নিহত হন জমিলা। এছাড়া শহরের শিকদারপাড়া এলাকায় নিহত হয় শিশু মোহাম্মদ হাসান। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান সদর থানার ওসি। বৃষ্টি এবং পাহাড়ি ঢলে বিভিন্ন নদ নদীর পানি আবারও বাড়তে শুরু করায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে ভোগান্তি বেড়েছে পানিবন্দী লাখ লাখ মানুষের। কিছু কিছু স্থানে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙনও। এছাড়া পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন শিশু, বৃদ্ধ সহ সব বয়সীরা। প্রতিনিধিদের তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। গেল কয়েকদিন ধরে উত্তরাঞ্চল সহ বিভিন্ন নদ নদীর পানি কিছুটা কমতে শুরু করে, কিন্তু ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে আবারও বাড়ছে পানি। প্রকৃতির এই বৈরিতায় ঘুরে দাঁড়াতে যেন সময় পাচ্ছে না বানভাসীরা। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে বিপদসীমার ওপর দিয়ে বইছে। ফলে চর ও দ্বীপচরের 2 লক্ষাধিক বানভাসীর বেড়েছে সীমাহীন দুর্ভোগ। এছাড়া নষ্ট হয়ে গেছে অসংখ্য ফসলের ক্ষেত। পাশাপাশি গোখাদ্য সংকটে গবাদি পশু নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। পানি ঘবা লাগছে, হইতে 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 আবারটা পচে গেছে। পানি উঠার পরে বেগুন অনেক ধরছিল, ধরার পরে বেগুনগুলো নষ্ট হয়ে গেছে। এদিকে সিরাজগঞ্জে আবারও যমুনার পানি বৃদ্ধির সাথে সাথে জেলার বিভিন্ন পয়েন্টে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। পানি উন্নয়ন বোর্ড কাজ করলেও ভাঙন নিয়ন্ত্রণে না আসায় ক্ষুব্ধ হয়ে উঠছে দুর্গতরা। আমাদের মেম্বার, চেয়ারম্যান এবং কি উপজেলা চেয়ারম্যান এবং এমপি সাহেবের সুদৃষ্টি কামনা করছি, যাতে এই রাস্তাটা খুব দ্রুত কাজ করে মানুষের চলাচলের জন্য শেষ করে দেয়। সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা সহ নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল ও হাওড় এলাকায় 3য় ধাপে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। গাইবান্ধায় ব্রহ্মপুত্রের পানি গত 24 ঘন্টায় 5 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 40 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। জেলার বিভিন্ন উপজেলার 165টি চরের লক্ষাধিক মানুষ পানিবন্দী জীবনযাপন করছে।
তবে টাঙ্গাইলে সবকটি নদীর পানি কমতে থাকলেও এখনও যমুনা, ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মৌলভীবাজারে হাকালুকি হাওর ও ৩ উপজেলার নির্মাঞ্চলে পানি অপরিবর্তিত রয়েছে। দুর্গত এলাকাগুলোতে স্থানীয় প্রশাসন ও বেসরকারিভাবে ত্রাণ বিতরণ করা হলেও অনেকের হাতে এখনও তা পৌঁছায়নি বলে অভিযোগ বানভাসীদের। মৌসুমী রহমান, RTV। শক্তিশালী এআই ফিচারের রেনো 12F সিরিজ নিয়ে এসেছে বিশ্বের অন্যতম শীর্ষ স্মার্টফোন কোম্পানি অপ্পো। সকালে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে নতুন মডেলের স্মার্টফোনটির উদ্বোধন করা হয়। কর্মকর্তারা জানান, বাংলাদেশে স্মার্টফোনের এআই যুগে নেতৃত্ব দিতে রেনো 12F সিরিজ আনা হয়েছে। ফোনটির উন্নত এআই এর সুবিধা ব্যবহার করে ব্যবহারকারী সহজেই এর ফটোগ্রাফি নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়া অপ্পোর অত্যাধুনিক প্রযুক্তির নতুন এই ফোনে রয়েছে দারুণ সব ফিচার, যা এআই এর ছোঁয়া ও অনন্য ইমেজিং টেকনোলজি দিয়ে ভবিষ্যৎকে রাঙাবে নতুনভাবে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। মালয়েশিয়ার একটি কার ওয়াশের দোকানে অভিযান চালিয়ে 12 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক এক বিবৃতিতে বলেছেন, অভিযানে কার ওয়াশে কর্মরত অভিবাসীদের কাগজপত্র পরীক্ষা করেন তারা। এ সময় গ্রেপ্তারকৃত সবাই বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। ইমিগ্রেশন বিভাগ থেকে জানানো হয়, যারা অবৈধভাবে থেকে পাসপোর্টের অপব্যবহার করে তাদের সাথে কোনো আপোষ করবে না। অবৈধ অভিবাসীকে নিয়োগ ও সুরক্ষা দেয় এমন নিয়োগকর্তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।